ডক্টর সারিকা, তুমি কোনোদিন আগে এরকম বুলেট দেখেছো? না স্যার, কিন্তু অনেকটা ভেতর পর্যন্ত ঢুকে গেছে। হ্যাঁ, আমিও দেখিনি। ফ্রেডরিক, তুমি দেখোনি এটা কোনো বড় কথা নয়, আমরা দেখিনি। প্রবলেম এটাই, বুঝেছো? এই বুলেট, ডক্টর সারিকা, এই বুলেট ট্রায়াঙ্গুলার। আর দ্বিতীয় কথা, এই বুলেটটা পিঠ ফুঁড়ে বেরোয়নি, মানে এটা শরীরের বাইরে যায়নি। সেই কথাটাই তো আমিও ভাবছিলাম স্যার। যে পিস্তল থেকে এই গুলিটা মারা হয়েছে সেটা মনে হয় খুব একটা পাওয়ারফুল না। সারিকা, পিস্তল কখনো পাওয়ারফুল হয় না, পাওয়ারফুল হয় বুলেট। বরং এটা বলতে পারো বুলেটটা তত পাওয়ারফুল ছিল না। এই বুলেট একটা অর্ডিনারি বুলেট ছিল। এনিওয়ে, লেটস সি। লাবণ্য, তুই কখনো এমন কোনো বুলেটের ব্যাপারে শুনেছিস যেটা গোল নয়, ত্রিকোণ হবে? ত্রিকোণ, ট্রায়াঙ্গুলার না? তোকে ডিটেকটিভ কে বানালো রে? না, আমিও শুনিনি। পাচ্ছি না কেন, কোথায় আটকে আছে? অভিজিৎ স্যার, আপনি কখনো এরকম বুলেট দেখেছেন যেটা ত্রিকোণ? না, আপনিও দেখেননি স্যার? স্যার, আপনি তাড়াতাড়ি আসুন, এখানে ডক্টর সালুকে আমার মাথা খারাপ করে দিচ্ছে স্যার। মৃত মানুষটার পেটে এরকম একটা বুলেট পাওয়া গেছে যেটা সাধারণ বুলেটের মতো নয়, ত্রিকোণ টাইপের, ত্রিকোণ। হ্যাঁ স্যার। পেয়ে গেছি। পেয়েছেন? হ্যাঁ, এই দেখো। এটা কিরকম বুলেট স্যার? দেখো দেখো কেমন বুলেট। আর একটা কথা ফ্রেডি, এই বুলেটের গায়ে কিছু লেখাও আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার, এরকম একটা বুলেট ফায়ার করতে গেলে একটা অন্য কোন রকমের পিস্তলের প্রয়োজন, তাই না স্যার? হ্যাঁ দরকার হয়, কিন্তু সেটা কোন পিস্তল? আরে ওর সাথে কি কথা বলছো? আমার সাথে কথা বলো। এমনিতেই বেচারির মস্তিষ্ক 50 গ্রামের বেশি নয়। 1.5 কিলোর হয়, 1.5 কিলোর। মানুষের মগজ 1.5 কিলোর হয়। দেখেছো? এসিপি সাহেব, এই লাশ রাস্তায় পড়েছিল, হাসপাতালে পাঠিয়েছিল। ডক্টর যখন পোস্টমর্টেম করে তখন এই বুলেটের চিহ্নটা দেখতে পায়, লাশটাকে এখানে পাঠিয়ে দেয়। কিন্তু স্যার, এই ফ্রেডি এত কনফিউজ কেন? আরে ফ্রেডিকের কথা বাদ দাও দয়া, তুমি দেখো। দেখো এসিপি সাহেব, বুলেটটা দেখো। ফ্রেডি বলেছিল বটে গুলিটা 3 কোণা। হ্যাঁ, একদম ঠিক বলেছো। কিন্তু এটা কি ধরনের গুলি সালুকে? ডক্টর সারিকা, এসিপি সাহেব, এক তো বুলেটটা খুব অদ্ভুত ধরনের, তারপর দেখুন এর ওপর কিছু লেখা আছে। অনেক জং ধরে আছে, মনে হচ্ছে অনেক পুরনো। স্যার, মনে হচ্ছে ব্যবহার করা গুলিটা 1-150 বছরের পুরনো। ম্যাজিক এখনো শেষ হয়নি দয়া। এ দেখো এইটা, এ দেখো। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, গোপ আছে। আমিও সে কথাই বলছিলাম, দাড়ি আছে, গোঁফ আছে। এ দেখো। একে একে আমি আগে কোথাও দেখেছি স্যার। হ্যাঁ স্যার, আমিও একে কোথাও দেখেছি। এটা কি? এর গালে কিছু চিহ্ন আছে, মনে হচ্ছে এর কারোর সাথে ঝগড়া হয়েছিল। আর সেই ঝগড়ার মধ্যে কেউ একে জোরে ঘুষি মারে, আর আংটির ছাপ এর গালে চলে আসে। রাইট। দা কাবেরী, স্যার, তোমরা হসপিটালে যাও যেখানে এর লাশ প্রথমবার নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে এর যা কিছু আছে সব নিয়ে এসো। আর শাহরুখে, এই গুলিটা আমাদের দিয়ে দাও। অনেক রক্ত বেরিয়েছে। গুলি শরীরের বাইরে বেরিয়ে যায়নি। হ্যাঁ, তার মানে মনে হচ্ছে স্যার গুলিটা দূর থেকে মারা হয়েছে। কথাটা তো ঠিক, কিন্তু একটা কথা মনে খচখচ করছে। এ দেখো, এই ছেলেটা দেখো। যদি গুলি ছোট হয়, যেখান দিয়ে গুলিটা ঢুকেছে, তাহলে এত বড় গুলির ফুটো কেন? এর মানে কি স্যার? এর মানে হলো বিবেক, ডক্টর সালুকে যতই বুদ্ধিমান হোক,
ও ছোট্ট একটা ভুল করেছে। এই গুলিটা আসলে গুলি নয়। এই কথাটাই তো আমি ডক্টর সালুকেকে বলতে চাইছিলাম। আরে তাহলে বলনি কেন? আরে কি বলবো স্যার, উনি তো আমাকে বলারই সুযোগ দিলেন না। তাহলে এখনই ফোন করো আর বলো এই লোহার টুকরোটা কোনো গুলি নয়। তাহলে স্যার এটা কি? এটা আমার তো মনে হয় এটা একটা ছুরির টুকরো, কোনো পুরনো ছুরি, 200-300 বছরের পুরনো। স্যার, আমি ভাবছিলাম আমি এই লোকটাকে কোথায় দেখেছি আগে। স্যার এই দেখুন, এর ফটো বেরোয় নিউজ পেপারে, অক্ষদ নামের, ড্রাইভিং লাইসেন্সে তাই লেখা। স্যার এই লোকটা এত বড় টাইকুন, তাহলে ওর বাড়ির লোক কি করে জানতে পারলো না যে ও মারা গেছে? দাড়ি গোপ লাগানোর পরে তো ওকে একেবারে চোর মনে হচ্ছিল, এই জন্য হসপিটালের লোক একে চিনতেই পারেনি যে একে। কিন্তু স্যার এই লোকটা দাড়ি টাড়ি লাগিয়ে কেন ঘুরছিল? সেটাই তো বুঝতে পারছি না। স্যার এই দেখুন ওর ফোন, এতে যেটা লাস্ট ডায়াল নাম্বার আছে ওটা হলো 0900576840। খোঁজ নাও এই নাম্বারটা কার। আর দা স্যার, শহরে যত আর্ট ডিলার্স আর আর্ট গ্যালারি আছে যেখানে এই ধরনের জিনিস বিক্রি হয়, ওখানে গিয়ে এনকোয়ারি করো, খোঁজ নাও এই ছুরির ব্যাপারে। ইয়েস, আমরা একটা পিস্তল খুঁজছিলাম। কিন্তু আমার কাছে তো কোনো আমরা আসলে পিস্তল। এমন একটা পিস্তল সম্পর্কে জানতে চাইছি যার জন্য এরকম গুলি ব্যবহার করা হয়। এটা এটা আপনারা কোথা থেকে পেয়েছেন? প্রথমে আপনি এটা বলুন আপনার কাছে এরকম পিস্তল আছে কিনা। এটা জিজ্ঞেস করবেন না যে এটা কোথা থেকে এলো। 1 মিনিট। হ্যালো, একটু আমাকে সিআইডির নাম্বার দেবেন প্লিজ। হ্যাঁ তাড়াতাড়ি, তোমরা তোমরা ওখানেই দাঁড়াও, কাছে আসবে না, আমি বলছি। এটা কি? বেচবো এটাকে, এটা কি আছে? নিজেই দেখে নাও। ও, সিআইডি। হ্যাঁ, এবার চট করে বলো তো, তুমি এত রেগে গেলে কেন হঠাৎ? এটা চুরি করা। কি চুরি করা হয়েছে? তা নয় তো কি, আর এটা কোনো গুলি ঠুলি নয়, একটা ছুরি 200 বছরের পুরনো। ছুরির অংশ? হ্যাঁ, এটা হলো ছুরির একটা অংশ, কিন্তু কে ভাঙলো এটাকে? পুরো নষ্ট করে দিল এই দামি ছুরিটাকে। এই ছুরি এখান থেকে চুরি হয়েছিল? না, প্রিয়ার আর্ট গ্যালারি থেকে। খুব চিন্তায় ছিল বেচারি, ও সবাইকে ফোন করে বলেছিল এটার ব্যাপারে। বলুন এই আর্ট গ্যালারিটা কোথায়? লক্ষ, তুমি আগে ভদ্রভাবে কথা বলতে শেখো, বুঝেছো? তুমি আমাকে বলছো কেন? ওর পার্টনার জয় তো। আহা, বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। দেখেছো, সিআইডিও বাড়িতে চলে এসেছে, অক্ষতকে ধরতে এসেছে। আগে না। তার মানে ও ধরা পড়ে গেছে। না, দেখুন, ও কোম্পানিতে কি করে সেটা আমরা জানি না, না তো মা আর না আমরা দায়ী। ও আমাদের কারোর কথা শোনেই না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অক্ষদ, কি হয়েছে অক্ষদের? দেখুন খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও এখন আর বেঁচে নেই। কি? না না, এটা হতে পারে না। বলুন এটা মিথ্যে বলছেন, এমন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আমার ছেলে। ম্যাম প্লিজ সামলে নিন নিজেকে। আই এম সরি, কিন্তু অক্ষতকে কেউ খুন করেছে। কিন্তু কেউ আমার ভাইকে কেন খুন করবে? আমি জানি এই কাজটা ওই করেছে, ওই আমার ছেলেকে মেরেছে। এমন কাজ ও ছাড়া আর কেউ করতে পারে না। ও মানে কার কথা বলছেন? করিনা, করিনা মেরেছে আমার ছেলেকে। করিনা। করিনা? করিনা কি হয়? এটাই তো আমার পোড়া কপাল। ও আমার স্বামীর অন্য বউয়ের মেয়ে, ওই মেরেছে আমার ছেলেকে, ওই মেরেছে। কিন্তু কেন? প্রপার্টি, আবার কি? ওর সব চাই, আমার স্বামী যা আছে সব ওর চাই। ওই আমার ছেলেকে। আঙ্কেল মৃত্যুর আগে সব প্রপার্টি করিনার নামেই করে গেছেন, আর এখন ওরা দুজন
করিনা আর অক্ষত কোর্ট অবধি পৌঁছে গেছে। করিনার সাথে দেখা করতে চাই, সে কোথায়? ওইখানেই থাকে, কিন্তু ও তো গত সপ্তাহে লন্ডন চলে গেছে। লন্ডন? আচ্ছা, ওর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনার কাছে? হ্যাঁ, 10098765। ফোন লাগছে না স্যার। এসিপি প্রদ্যুমান হিয়ার। হ্যাঁ দয়া, খোঁজ পাওয়া গেছে? ফ্যান্টাস্টিক, ঠিক আছে, ওকে। অভিজিৎ, স্যার, অক্ষতকে লাস্ট যে ফোন করেছিল তাকে আমরা জানতে পেরেছি। জানো সে কে? কে স্যার? করিনা। এই মূর্তিটা আমরা ইজিপ্ট থেকে এনেছি। আর হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে এসেছি। এক্সকিউজ মি, কি হয়েছে? চোরকে খুঁজে পাওয়া গেছে? প্রিয়াদেবী, এই দেখুন, এটা বোধহয় ওই ছুরিটারই মাথার অংশ। আরে, এটা তো ওরা ভেঙে ফেলেছে। ছুরিটা খুব দামি ছিল। প্রিয়া দেবী, আমরা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আবার আমাকে কি জিজ্ঞেস করবেন? এই ছুরি দিয়ে এই শহরের বিখ্যাত এক বিজনেসম্যানকে খুন করা হয়েছে, আর এইটা ওনার শরীরের মধ্যেই ছিল। কি, এটা দিয়ে? এটা দিয়ে কারোর খুন হয়েছে? হ্যাঁ। গত দুদিনে আপনি এদেরকে কোথাও দেখেছেন? একে তো আমি কোথাও দেখিনি, কিন্তু হ্যাঁ, এই লোকটাকে আমি কোথাও দেখেছি। কোথায় দেখেছেন? দুদিন আগে যখন আমি আমার গ্যালারি বন্ধ করছিলাম তখনও এখানে এসেছিল, আর আমার স্টাফদের সঙ্গে খুব খারাপভাবে কথা বলছিল। তাই এই লোকটাকে ভুলিনি। থ্যাংক ইউ। স্যার, আকশাদের খুন হওয়ার আগেও এখানে এসেছিল। আর যে ছুরি দিয়ে ওকে খুন করা হয়েছে সেটাও এখান থেকে চুরি করা হয়েছে। কোথাও এদের দুজনের মধ্যে কোনো কানেকশন নেই তো? বিবেক, আমি তো এয়ারপোর্ট কি জিনিস ভুলেই গেছি। খুব ইচ্ছে করছে বউকে নিয়ে বাহামাস বা সুইজারল্যান্ডে ছুটি কাটাতে চলে যাই। স্যার, এরকম হতে পারে, কিন্তু যদি আপনি এসিপি স্যারকে ছুটির কথা বলেন তো স্যার কথা বলে একবার দেখুন না, উনি নিশ্চয়ই ছুটি দেবেন। হ্যাঁ। অভিজিৎ, মনে হচ্ছে এরা সময়ের দামই বোঝে না। এখানে বিশ্বনাথকেই দেখো, কে জানে কোথায় চলে গেছে। মনে হচ্ছে কোনো প্যাসেঞ্জারকে ফ্লাইটে ছাড়তে গেছে। সরি স্যার, ওই একজন প্যাসেঞ্জারের খুব প্রবলেম হয়ে গেছিল। বলুন স্যার, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনি তো আগে জেনেই গেছেন যে আমরা এখানে একটা খুনের কিনারা করতে এসেছি। খুন? কিন্তু স্যার, এখানে তো কোনো খুন হয়নি। হ্যাঁ, এটা আমরা জানি যে এখানে কোনো খুন হয়নি। দেখুন, আমরা একটা প্যাসেঞ্জারের ব্যাপারে জানতে এসেছি যে কয়েকদিন আগে লন্ডন গিয়েছিল, তার এই খুনের ব্যাপারে হাত আছে। আপনারা কোন প্যাসেঞ্জারের কথা বলছেন স্যার? করিনা নাম ওর, 24 বছরের মেয়ে। 3 আগস্টে লন্ডন গেছিল, সন্ধ্যে 7:30টার ফ্লাইট ছিল ওর। এটা হচ্ছে ওর ছবি। মিস করিনা আমাদের একজন প্যাসেঞ্জার ছিলেন, যিনি এক্সিকিউটিভ ক্লাসের একটা টিকিট বুক করেছিলেন। কিন্তু স্যার, উনি এই ফ্লাইটে করে যাননি। কি যায়নি? কিন্তু কেন? স্যার, সেদিন আমি ছুটিতে ছিলাম। আমার অফিস কলিগ প্রতীক সেদিন ডিউটিতে ছিলেন। আমি ওকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ প্রতীক, আমার ডেস্কে আসো তো। তারা তানিয়াকেও বলো এখানে আসার জন্য। থ্যাংক ইউ। করিনা যদি ওদিন ফ্লাইট ধরে না থাকে তাহলে ও গেল কোথায়? ইয়েস স্যার। ভালো করে দেখবেন, এই প্যাসেঞ্জারটি 3 আগস্ট ফ্লাইট ধরেননি। এই ছবিটা দেখে কিছু মনে পড়ছে? ইয়েস স্যার, আমি চিনি এনাকে। এনার নাম করিনা। ইনি ওই দিন খুব ঝামেলা করছিলেন। আমার আপনাদের রুলস কিছুই জানার প্রয়োজন নেই। এটা কিরকম রুলস? কারোর যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে আপনারা না করে দেবেন? দেখুন, আমায় ফিরে যেতেই হবে নিজের বাড়িতে। আই এম নট গোয়িং টু লন্ডন, দ্যাটস ইট। ম্যাডাম, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে বাইরে যাওয়ার পারমিশন দিতে পারবো না, প্লিজ। আমি কতবার বলেছি আমাকে বারবার কল করে ডিস্টার্ব করো না। আমি জানি এটা খুব ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া আমার থেকে খুশি কে হবে যদি এই ব্যাপারটা একবারেই মিটে যায়? না, আমি লন্ডন যাচ্ছি না। বলো আমাকে কোথায় যেতে হবে? ব্লু ম্যাঙ্গোস?
ওকে, আমি আসছি। স্যার, অক্ষদের মৃত্যুর আগে লাস্ট কল করিনা করেছিল, আরও লন্ডন যায়নি। এদের কথা অনুযায়ী এখান থেকে সোজা ব্লু ম্যাঙ্গোস গেছিল। কিন্তু এই ব্লু ম্যাঙ্গোজ আসলে কি? যখন থেকে কারিনা লন্ডনের ফ্লাইট ছাড়লো আর ও অক্ষদের সঙ্গে ব্লু ম্যাঙ্গোজে দেখা করতে গেল, তখন থেকেই ও নিখোঁজ হয়েছে। কিন্তু স্যার, এই আকশাদ আর্ট গ্যালারিতে কেনই বা গেছিল? শুধু ওই ছুরিটা চুরি করার জন্য? আর ছুরিটা যদি ওই চুরি করে থাকে তাহলে ও ওই ছুরি দিয়েই মারা গেল কিভাবে? হ্যাঁ, এই ব্লু ম্যাঙ্গোস আমাকে একদম মেরে ফেলবে স্যার। কেউ যদি লাল, হলুদ কিংবা সবুজ ম্যাঙ্গো সম্বন্ধে বলতো তো বুঝতাম। এই নীলাম খায় না, মাথায় দেয়। ফেডরিক্স, কারিনা অক্ষদের সঙ্গে ব্লু ম্যাঙ্গোজে দেখা করতে গিয়েছিল। হ্যাঁ স্যার। তার মানে হলো ব্লু ম্যাঙ্গোজ কোনো জায়গার নাম হতে পারে বা কোনো বিল্ডিং এর নাম। ইয়েস স্যার। এবার তাহলে ভাবো, আকশাদ মারা যাওয়ার আগে করিনার সাথে দেখা করেছিল। তাহলে করিনাকে খুঁজতে গেলে আমাদের ওই সব জায়গা দেখতে হবে যেখানে আকশাদ গিয়েছিল। একটা জায়গা তো ওটাই স্যার, ওই আর্ট গ্যালারি। ওখানে নজর রাখা দরকার। আকশাদও ওই আর্ট গ্যালারিতে গিয়েছিল আর ছুরিটাও ওখান থেকেই চুরি হয়েছিল। স্যার, এই জায়গাটার সঙ্গে কোনো না কোনো যোগসূত্র নিশ্চয়ই আছে এই খুনটার। রাইট দয়া। ঠিক আছে, তুমি ওখানেই যাও, আমরা আকশাদের অফিসে যাচ্ছি। হয়তো আমরা ওখানে কিছু পেয়ে যাব। স্যার, এটাই স্যারের কেবিন। এখানে আসার কারোর অনুমতি নেই, শুধু জয় স্যারই আসে, আর কেউ নয়। জয়? জয় এই নামটা কোথায় শুনেছি মনে হচ্ছে। আকশাদ স্যার আর জয় স্যার দুজনই বিজনেস পার্টনার। আচ্ছা, বিজনেস পার্টনার। তাহলে এই জয় কি অফিসে আছে? না স্যার, আজকাল উনি একটু অসুস্থ আর ওনার একটু আঘাতও লেগেছে, উনি অফিস কমই আসেন। ওনার চোটটা লাগলো কি করে? আকশাদ স্যার আর জয় স্যারের মধ্যে দুদিন আগে হাতাহাতি হয়েছিল। ও, আর দুদিন আগেই অক্ষদের মৃত্যু হয়েছে। স্যার, এক মিনিট, এইটা দেখুন। এই কি জয়? হ্যাঁ স্যার, ইনি জয় স্যার। এই আংটিটা দেখো, কিছু মনে পড়ছে? মনে হচ্ছে এর কারোর সাথে ঝগড়া হয়েছিল, আর সেই ঝগড়ার মধ্যে কেউ একে জোরে ঘুষি মারে আর আংটির ছাপ এর গালে চলে আসে। এরকমটা হয়নি তো যে আকশাদের খুনের পেছনে এই জয়কেই ধরা যাক। তাহলে স্যার, এ হচ্ছে জয়। মনে হচ্ছে ড্রাইভারকে চলে যেতে বলছে। মানে ও নিজেই গাড়ি চালাবে? কিন্তু ওর হাতে তো চোট আছে, ড্রাইভ করবে কি করে? স্যার, ড্রাইভারকে মানা করে দিয়েছে, মানে কিছু তো গন্ডগোল আছে। ম্যাডাম, এই দেখুন, এই মূর্তিগুলো 200-250 বছরের পুরনো, লাখে একটা। আর আপনারা তো জানেন নিশ্চয়ই যে পুরনো জিনিসের মূল্য কেমন। ওল্ড ইজ গোল্ড। আচ্ছা, এই সিআইডির লোকগুলো আমার গ্যালারিটাকে নিজেদের বিউরো বানিয়ে রেখে দিয়েছে। কি দরকার ছিল ওই চোরটার আমার এখান থেকে ছুরি চুরি করা? অভিজিৎ, জয়কে কিন্তু আমার খুব গোলমেলে মনে হচ্ছে। এই আকশাদকে খুন করেছে। প্রথমে আকশাদের সঙ্গে ঝগড়া করেছে আর তারপর ওকে চুপি চুপি মেরে লাশটা রাস্তায় ফেলে দিয়েছে, যাতে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু স্যার, এর আংটির ছাপটা অক্ষদের গালে রয়ে গেছে। আর অফিসের লোকজনও তো বলছিল যে এর মাথাটা আজকাল ঠিক নেই। হ্যাঁ দয়া। স্যার, আমার মনে হয় না আমরা জানতে পারবো যে অক্ষদ কেন এখানে এসেছিল। আমরা এখানকার সব স্টাফকে জিজ্ঞাসা করেছি, আর ওই প্রিয়ার যতগুলো রেগুলার কাস্টমার আছে তারও লিস্ট বের করেছি, কিন্তু এখনো কিছু জানতে পারিনি স্যার। স্যার, ও তো আর্ট গ্যালারির দিকেই যাচ্ছে। দা, এই আকশাদের পার্টনার জয় আর্ট গ্যালারিতে ঢুকছে। স্যার, এই যে লোকটা স্যুট পরে এখন ঢুকলো, ফর্সা মতন লোক, দেখো তো কি করছো। ঠিক আছে স্যার।
আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। সেটা বিউরোতে গিয়ে জানা যাবে। চলো। নাও কফিটা খাও। জয়, তুমি কি সত্যিই আকসাদকে ঘুষি মেরেছিলে? হ্যাঁ। কেন, কি বিষয়ে ঝগড়া হয়েছিল তোমাদের? দেখুন স্যার, যদি আপনার মনে হয় আমি ওকে ঘুষি মেরেছিলাম তাহলে ঠিক, কিন্তু স্যার যদি আপনি ভাবেন যে আমি ওকে খুন করেছি তাহলে সেটা ভুল। ওই যে কথায় আছে না যে চোরের মন পুলিশ পুলিশ, আমি তো কিছু বলিনি অকসাদের খুনের ব্যাপারে। হ্যাঁ, বলেননি, কিন্তু জানি আপনারা তো অকসাদের মৃত্যুর ব্যাপারে এনকোয়ারি করছেন। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে হয়েছিলটা কি? কি আর হবে, সেটাই হয়েছিল যেটা হওয়ার ছিল। কিন্তু কি? ও ভালোবেসে ফেলেছিল। ভালোবাসা? হ্যাঁ, আমি কিছু বললাম তাই আমাকে শত্রু ভাবলো। তোমার মাঝখানে কথা বলার কি দরকার ছিল? কেন বলবো না? যদি কিছু ভুল হতে থাকে তাহলে দেখতে থাকবো। আচ্ছা, কার সাথে প্রেম হয়েছিল? লক্ষ্যের স্ত্রী দিশার সাথে। কি, দিশার সাথে? হ্যাঁ, আমি ওকে অনেকবার বুঝিয়েছি কিন্তু ও শোনেনি। তারপরে আস্তে আস্তে ও কোম্পানি থেকে টাকা বার করে দিশাকে দিতে শুরু করে। আর শুধু তাই নয়, ওর মার্ডার হওয়ার 2-3 দিন আগে আমি ওকে বারণ করেছিলাম। অক্ষত, এটা কি করছিস তুই? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে তোর? বিজনেস এত লসে চলছে আর তুই? লজ্জা হওয়া উচিত তোদের দুজনের। দেখলে অক্ষত, এ তোমার বিজনেস পার্টনার না শত্রু? ইনসাল্ট করছে আমাদেরকে, কি আজে বাজে কথা ছড়াচ্ছে চারিদিকে। আমি ছড়াচ্ছি? হ্যাঁ, সবাই জানে তোমাদের দুজনের ব্যাপারে। অফিসের সব কজন স্টাফ তোমাদের ওপর হাসছে আজকে। ও মাই গড, তুমি এসব বদনাম অফিসেও ছড়িয়ে দিয়েছো? দেখলে অক্ষত, কি করেছে তোমার এই বিজনেস পার্টনার? জয়, তুই তোর মুখটা বন্ধ রাখতে পারিস না? তুই ওর কথায় বিশ্বাস করে আমাদের বন্ধুত্বের ওপর প্রশ্ন তুললি। দেখ, আমাদের মাঝে কোনো বন্ধুত্ব নেই, বুঝলি? আমরা শুধু বিজনেস পার্টনার। ও তোকে বরবাদ করে দেবে। অক্ষত, ও আমার বদনাম করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। তুই আমার বৌদির সাথে এভাবে কেন কথা বলছিস? ক্ষমা চা ওনার কাছে। ক্ষমা? আর এরকম একজন মহিলার থেকে? কখনো না। ক্ষমা তো তোর বাপকে চাইতে হবে। কি করতে গিয়েছিলে তুমি আর্ট গ্যালারিতে? আমি দিশার সঙ্গে দেখা করতে গেছিলাম। দিশার সাথে? কিন্তু দিশা তো ওখানে ছিল না, আমরা ভেতরে ছিলাম তো। আমি জানতাম না দিশা কোথায় ছিল। দিশা তখন আর্ট গ্যালারিতে কি করছিল? ওই গ্যালারিটা তো ওর নিজেরই। ওই আর্ট গ্যালারি দিশার? এক মিনিট। আকসাদের দিশার সঙ্গে প্রেম ছিল, দিশা আর্ট গ্যালারি চালাতো। এটা সেই আর্ট গ্যালারি যেখান থেকে ওই ছুরিটা চুরি করা হয়েছে, যেটা দিয়ে আকসাদকে মারা হয়েছিল, তাই না? হ্যাঁ। তাহলে ওই ছুরিটা তুমি আনোনি তো ওই আর্ট গ্যালারি থেকে? আমি না। হ্যাঁ তুমি। কোথায় সেই ভাঙা ছুরি? আমি জানি না। কোথায় সেটা? ওই ভাঙা ছুরি? আমি জানি না। এই ব্লু ম্যাঙ্গোসটা কি? ব্লু ম্যাঙ্গোস? হ্যাঁ, ব্লু ম্যাঙ্গোস। করিনা আর অকসাদের ওখানেই দেখা হয়েছিল। কিন্তু করিনা আর অক্ষত ব্লু ম্যাঙ্গোসে কেন দেখা করবে? ওখানে কেউ কেন যাবে? দেখা করা তো দূরের কথা, ওই জায়গাটা যাওয়ার অবস্থাতেই নেই। আসলে কি ওই ব্লু ম্যাঙ্গোস? ব্লু ম্যাঙ্গোস হলো অক্ষদের পুরনো বাংলো, গোরেগাঁওতে। একদম শুনশান, একেবারে কেউ যায় না ওখানে। আরে স্যার, এই ভূত বাংলোটার নাম ব্লু ম্যাঙ্গোস রেখেছে। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, জায়গাটা দেখে তো মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কেউ আসেনি। ব্লু ম্যাঙ্গোস 1932। কি আছে এই বাংলোতে যে অকসাদ করিনাকে এখানে দেখা করার জন্য বলেছিল? আরে ফ্রেডি কোথায় গেল? ফ্রেডি? রেডি? স্যার, ওই জুতোর ফিতেটা একটু খুলে গেছে স্যার, ওইটা বাজছিলাম। আসছি। ও, এবার বুঝলাম যে ব্লু ম্যাঙ্গোস মানে নীল রঙের আম কেমন হয়।
স্যার এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে কিছু না কিছু একটা গন্ডগোল আছেই। স্যার আমি না বাইরে গিয়ে গেটে দাঁড়িয়ে থাকি। কেন? কেন? স্যার বাইরেটাও তো দেখা উচিত স্যার, কেউ ভেতরে নাচতে পারে। কেউ যদি এসেও যায় তো কি হবে? হুম? কি হবে? আমি ওখানেই ধরে ফেলবো ওকে। ফ্রেডি, ভয় পাচ্ছ তুমি? ভয়? আমি আবার ভয় পাই? এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো হরর প্রোগ্রামের আহাট সিরিয়ালের শুটিং নিশ্চয়ই হয়েছে কখনো। রেডি, ভালো করে চেক করো, দেখো এখানে কি হয়েছিল। রেডি? রেডি, কি হলো? কি আছে? স্যার আপনি তো আমায় ভয় পাইয়ে দিয়েছিলেন, মনে হলো হয়তো সত্যিই কোনো ভূত ট্রুত এসেছে। সরি লাবণ্য, কিন্তু দোষ আমার ছিল না। এই কার্পেটটা দেখ, এইখানে আমার পা আটকে গেছিল। কে জানে কে ঘরের মাঝখানে এই কার্পেটটা ফেলে রেখেছে স্যার। কার্পেট? দয়া এই ঘরের সমস্ত জিনিসপত্র ঢেকে রাখা হয়েছে, কিন্তু এই কার্পেটটা ঘরের মাঝখানে একদম খুলে রেখে দিয়েছে কেন? কার্পেটের নিচের জায়গাটা তো দেখে মনে হচ্ছে রিসেন্টলি পরিষ্কার করা হয়েছে। স্যার মনে হয় কোনো একটা জিনিস লুকোবার জন্য এই জায়গাটাকে পরিষ্কার করা হয়েছিল। স্প্রে করো, লাবণ্য। স্যার এক্ষুনি সবটা বোঝা যাবে। স্যার এই তো রক্তের দাগ। হ্যাঁ, শুকিয়ে যাওয়া রক্ত এটা। স্যার কেউ এখানে পুজো টুজো করেনি তো? ফ্রেডি, এখানে কাউকে খুন করা হয়েছিল, খুন, বুঝলে? দেখতে পাচ্ছ না কতটা রক্ত ছড়িয়ে রয়েছে? একটু ভালো করে দেখো যে এখানে কোনো লাশ পাও কিনা। লাশ? কি হয়েছে স্যার? এই ঘরটাতে তো তালা লাগানো আছে। তাও নতুন তালা? স্যার একদম সাবধানে খুলবেন কিন্তু স্যার, ভেতরে যা কিছু হতে পারে। কি হতে পারে? যা কিছু, মানে কখনো নতুন কার্পেট, কখনো নতুন রক্ত, নতুন তালা। আমি বাইরে চললাম স্যার। এক মিনিট ফ্রেডি, তালা তুমি ভাঙবে? চলো। আরে চলো। আমি তালা ভাঙবো স্যার? হ্যাঁ। লাবণ্য, তুই আমায় জিজ্ঞেস করছিলি না পরশু? আমি আপনাকে কবে? স্যার ওনা আমায় জিজ্ঞেস করছিল তালা কি করে ভাঙতে হয়। এক মিনিট এনে এই নে। আর একদম বলবি না যে আমি তোকে তালা ভাঙার সুযোগ দেইনি। মাই গড, এ তো করিনা মনে হচ্ছে। ও তাহলে এই জন্যই দিশা আর অক্ষত করিনাকে এখানে ডেকেছিল। কিন্তু এই ডেড বডিটা এভাবে কেন? এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? হতে পারে যে ওরা ভেবেছিল সুযোগ পেলেই এখান থেকে একে বাইরে ফেলে দেবে, কিন্তু তার আগেই অক্ষাদের খুন হয়ে গেল, আর তাই বোধহয় এই সুযোগটা পেল না ওরা। আরে এসিপি স্যার, আপনি? এত বেশি রাতে আসার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কি করব, আমাদের কাজটাই এরকম। আমার ছেলের খুনিকে জানতে পারলেন? হ্যাঁ সেরকমটাই ধরে নিন। আমরা আপনার বাড়িতে সকাল থেকে ফোন করছি, কিন্তু আপনাদের বাড়িতে তো কেউ ফোনই তোলে না। অক্ষতের আত্মার শান্তির জন্য বাড়িতে একটা পুজো ছিল, এই জন্য বাড়িতে কেউ ছিল না। বাড়ির সবাই পুজো করতে গিয়েছিলাম। পুজো? এ তো খুব ভালো কথা। বাড়ির সবাই নিশ্চয়ই এসেছিল, দিশাও এসেছিল। আপনার স্ত্রী? আপনার স্ত্রী তো উনি? আগে হ্যাঁ, আপনারও সঙ্গে আলাপ হয়েছে, কিন্তু
আপনি ওকে কি করে চেনেন? আগে না, আলাপ তো হয়নি, কিন্তু আলাপ অবশ্যই করতে চাই। তাছাড়াও আপনার সাথে পুজোতেই ছিল না? কেননা যে আর্ট গ্যালারিতেও কাজ করে সেখানে তো ছিল না। দিশা পুজোতে আসেনি, আমি তো সকাল থেকেই ওকে দেখিনি। লক্ষ, দিশা এখনো বাড়ি ফেরেনি? না আন্টি, আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু ও ফোন ধরেনি, হয়তো বিজি ছিল। হ্যাঁ, খুব বিজি আছে। সিআইডির হাত থেকে পালানো এত সহজ কাজ নয়, অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। সিআইডির থেকে পালানো? এটা আপনি কি বলছেন? দিশা এমন কেন করবে? কেননা আকশাতের খুন আর করিনার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াতে ওরই হাত আছে। আপনাদের মাথা ঠিক আছে? জানেন আপনারা ঠিক কি বলছেন? মাথার তো এই লক্ষ্যের ঠিক নেই যে এখনো এটা বুঝতে পারেনি যে দিশা আর আকশাতের মধ্যে প্রেম চলছিল। এটা আমরা জয়ের কাছ থেকে জানতে পারি। না, এমন হতে পারে না। আপনারা মিথ্যে বলছেন। আমার দিশা এরকম নয়। বিলিভ মি স্যার, আমি জানি না যে দিশা কোথায় আছে। ও তো সকাল থেকে বাড়িতে নেই। সত্যি কি তুমি জানো না? এক মিনিট, এমনিতে দিশা ড্রাইভার না নিয়ে কোথাও যায় না, আর ও সকালেও ড্রাইভারকে নিয়ে গেছিল। শ্যাম, শ্যাম, শ্যাম। হ্যাঁ ম্যাডাম। তুমি সিআইডি? দিশাকে তুমি সকালে কোথাও নামিয়েছিলে? হ্যাঁ, সত্যি করে বলো, ও কোথায়? স্যার আমি কিছু করিনি স্যার। ম্যাডাম সকালে হঠাৎ করে গাড়িতে এসে বসলো আর আমাকে গাড়ি চালাতে বললো, আর আমি চালাই স্যার। স্যার আমি আর কিছু জানি না স্যার। ঠিক আছে, এটা বলুন আপনি ম্যাডামকে কোথায় ছেড়েছিলেন? ম্যাডাম আমি ওনাকে আন্ধেরি স্টেশনে ছেড়েছিলাম, আর উনি আমাকে চলে যেতে বলেন। দিশা আর আন্ধেরি স্টেশন, তাও আবার একা? হ্যাঁ অভিজিৎ, দেখুন, দিশা যদি আপনাদেরকে ফোন করে বা বাড়ি ফেরে বা কোনোভাবে যদি কন্ট্যাক্ট করার চেষ্টা করে তো প্লিজ আপনারা আমাদের অবশ্যই জানাবেন। যদি করিনা ওই দিন লন্ডনের ফ্লাইট ধরতো তাহলে হয়তো ও বেঁচে যেত। কিন্তু স্যার, অকশাদ আর দিশা দুজনে করিনার লাশটাকে লুকিয়ে রেখেছিল কেন? ওরা তো লাশটাকে কোথাও ফেলেও দিতে পারতো। দয়া, লাশকে লুকিয়ে রাখা হয়েছিল এই কারণেই যাতে পুলিশ কিছু বুঝতে না পারে যে করিনার মৃত্যু কবে হয়েছিল। স্যার, ডক্টর সালুংকে রিপোর্ট পাঠিয়েছে। কার রক্ত ছিল কার্পেটে? করিনার। তার মানে করিনার খুন ওই ঘরেই হয়েছে। দয়া, এয়ারপোর্টে সবাই দেখেছে করিনাকে ওখান থেকে বাইরে বেরিয়ে যেতে। যদি করিনার লাশটা ওই দিন পাওয়া যেত তাহলে এই আকশাদ আর দিশা দুজনেই ধরা পড়তো। প্রথমে দুজনে করিনাকে মারলো, তারপর নিজেদের মধ্যে ঝগড়া হলো আর দিশা আকশাদকে মেরে দিল। এক কাজ করো দয়া, স্যার, ওই দিশার সেল ফোন ট্যাপ করো, জানা যাবে ও কোথায় কোথায় লুকোতে পারে। যদি ও পালানোর চেষ্টা করে তাহলে কাউকে না কাউকে তো নিশ্চয়ই ফোন করবে। এটা আমার কার নাম্বার? হ্যালো, হ্যালো। হ্যালো আন্টি, আমি দিশা বলছি। প্লিজ ফোন রাখবেন না, আমার একটা কথা শুনুন। আন্টি আমাকে সাহায্য করুন, সিআইডি আমার পেছনে পড়ে আছে। আমি কিচ্ছু করিনি আন্টি, আমার কোনো দোষ নেই। আপনি আমার সাথে দেখা করতে আসুন, আমি আপনাকে সব কথা বলছি। আমাকে ওরা ফাঁসানোর চেষ্টা করছে, প্লিজ আন্টি। তুমি চিন্তা করো না দিশা, আমি নিশ্চয়ই আসবো। বলো আমায় কোথায় যেতে হবে? হ্যালো। হ্যালো, দিশা? তোমার কল করা সাহস কে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলো কোথায় আছো তুমি? দিশা, দিশা, দিশা। দিশা, দিশা কোথায় তুমি? দিশা?
দিশা, 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 দি- করিনা, তুমি 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 এখানে? কিন্তু আমি তো তোমার লাশ স্টোর রুমে রেখে এসেছিলাম। কে তুমি? কারিনার লাশ স্টোর রুমে রাখা ছিল, এটা অক্ষয়ও জানতো আর দিশাও জানতো। আমরা শুধু এটা জানতে চাইছিলাম যে আর কার জানা ছিল। এখন জানতে পারলাম যে সেই লোকটা তুমি। তুমি আমি আমি তো এমনি এসেছিলাম এখানে। এখানে আপনাদের অফিসার ভয় দেখিয়ে দিল আমায়। কেউ এরকম ইয়ার্কি করে নাকি? পরম যদ, আমার টাকার অনেক প্রয়োজন ছিল। আমার পুরো বিজনেস ডুবে গেছে। সেটা বাঁচানোর জন্য টাকার দরকার ছিল। ভেবেছিলাম অক্ষত মরে গেলে পুরো প্রপার্টি আমার নামে হয়ে যাবে। এই ফাঁসিয়েছে আমায়। আরে এ তো কখন থেকে গান গাইছে, আমার কি অপরাধ বলুন, আমার কি অপরাধ বলুন। একটু আমাদেরও তো শুনিয়ে দাও ওই গানটা। অক্ষত কলেজ লাইফ থেকেই আমাকে ভালোবাসতো। পাগল। আমি ওকে কারিনাকে খুন করতে বাধ্য করেছিলাম। ও তো প্রথম থেকেই ওর সম্পত্তির অর্ধেক আমাকে দেওয়ার জন্য রাজি ছিল। যখন আকশাদ টাকা দেওয়ার জন্য তৈরি ছিল, তাহলে তোমরা ওকে মারলে কেন? ও জানতে পেরে গেছিল যে আমরা দুজন ওকে ঠকাচ্ছি। টাকার লোভে পড়ে দুটো খুন করেছো। এবার ফাঁসি হওয়া পর্যন্ত জেলে টাকা গুনতে থাকবে।